সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগীয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ডক্টর বকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। গত ক্লাসে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় জীব প্রযুক্তি এর রিকম্বিনেন্ট ডিএনএ পর্যন্ত আলোচনা করেছি। আজ আলোচনা করব জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন কৌশল। জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন কৌশল কেমন? তাহলে আসো। ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রচুর পরিমাণ ইনসুলিন প্রয়োজন হয়। তোমরা জানো, যারা ডায়াবেটিক্স পেশেন্ট তাদেরকে ইনসুলিন নিতে হয়, কিন্তু প্রাকৃতিকভাবে এত ইনসুলিন পাওয়া সম্ভব নয়। এক সময় গরু বা শূকরের অগ্নাশয় থেকে ইনসুলিন সংগ্রহ করে তা মানুষের চিকিৎসায় ব্যবহৃত হতো, যা পর্যাপ্ত নয়। পরবর্তীতে জিন প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জিন থেকে ইনসুলিন উৎপাদন শুরু হয়। প্রথমেই মানুষের ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। যখন জিন প্রকৌশল উদ্ভাবিত হলো, জিন প্রকৌশল, এই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে নলেজটা, এটাকে কাজে লাগিয়ে যে চেষ্টা করা হলো যে মানুষের জিন থেকে ইনসুলিন উৎপাদন করা যায় কিনা, এবং তা সফল হয়। তো সেক্ষেত্রে মানুষের জিন থেকে ইনসুলিন উৎপাদন করতে হলে তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে, যে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থানটা নির্ণয় করতে হবে, যে এটা ডিএনএর কোন জায়গায় সেই ইনসুলিন উৎপাদনকারী জিন রয়েছে। তাহলে প্রথমেই কী করতে হবে, মানুষের ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। আচ্ছা, এবং সেই ইনসুলিন উৎপাদনকারী জিনটি কোথায় অবস্থিত জানো? সেটা হচ্ছে মানুষের তো কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। তার মধ্যে 11 নং যে ক্রোমোজোমটা রয়েছে, এই 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে সেই ইনসুলিন উৎপাদনকারী জিন অবস্থান করে, এবং এতে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান থাকে। তোমরা এই লাইনটা একটু ভালো করে পড়বে, এটা একটু মনে রেখো। তাহলে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কোথায়? 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএর শীর্ষে। 11 নং ক্রোমোজোমটা মনে রাখো। জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি এর মাধ্যমে যে মানব দেহের থেকে যে ইনসুলিন উৎপাদন যে কৌশলটা, এটা আবিষ্কার করেন সর্বপ্রথম আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি, যা 1982 সালে হিউমুলিন নামক প্রথম ইনসুলিন বাজারজাত করেন। কি? হিউমুলিন। কেমন? তাহলে ইনসুলিন উৎপাদনকারী যে জিনটা কত নং ক্রোমোজোমে? 11 নং ক্রোমোজোমে। তোমরা দেখো, আমি চিত্রে দেখাচ্ছি মানুষের 23 জোড়া ক্রোমোজোম, সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 দেখাচ্ছে, এই 11 নং ক্রোমোজোমের যে খাটো বাহুর যে শীর্ষে ডিএনএর শীর্ষে তোমার এই 11 নং ক্রোমোজোমে অবস্থান করছে ইনসুলিন উৎপাদনকারী জিনটি। কেমন? তাহলে আসো যে কী করে ইনসুলিন উৎপাদন করা হয়, আমরা ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটি একটু দেখি। তো ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটি আসলে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। কেমন? প্রথমত হচ্ছে ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। তাহলে আমার প্রথমে কি করতে হবে, যে মানবদেহে যে ইনসুলিন উৎপাদনকারী জিনটি রয়েছে তার অবস্থান শনাক্ত করতে হবে। তো এটা তো শনাক্ত করা আছেই, প্রথমেই আমরা বলেছি যে মানবদেহে ইনসুলিন উৎপাদনকারী জিনটির অবস্থান কোথায়? 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে যে ডিএনএ আছে, সেই ডিএনএতে এই জিনটা অবস্থিত। কেমন? এবং এও বলছি যে এতে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। তাহলে ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ হয়ে গেছে। কেমন? আচ্ছা, তারপরে বলা হয়েছে 2 নাম্বার, যে ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন অংশ পৃথককরণ। এখন আমি কি করেছি, প্রথমে করলাম কি, ইনসুলিন উৎপাদনকারী জিনটা, তো জিন তো থাকে কোথায়? ডিএনএর মধ্যে। আমি ধরে নিলাম সে 11 নং ক্রোমোজোমের যে খাটো বাহু, সেই খাটো বাহুর শীর্ষ অংশের যে ডিএনএ, সেই ডিএনএতে এই জিনটা আছে।
তাহলে এখন কি করতে হবে, সেই ডিএনএ সূত্র থেকে ইনসুলিনের যে জিনটা আছে এই জিনের অংশটাকে পৃথক করতে হবে। তাহলে সেখানে কি করতে হবে, ডিএনএটাকে কেটে বের করে আনতে হবে। তো ডিএনএ কী করে কাটবো, একটা ছুরির প্রয়োজন হবে। তাহলে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ছুরি হিসেবে আণবিক কাঁচি বলা হয় কোনটাকে, রেস্ট্রিকশন এনজাইম। তাহলে সেক্ষেত্রে আমি রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে যে মানবদেহের যে ডিএনএটা আছে 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে যে ডিএনএটা আছে সেই ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিনের যে অংশটুকু রয়েছে এটাকে আমরা বিশেষ উপায়ে কেটে এটাকে পৃথক করে ফেলবো। কেমন? তাহলে 2 ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন অংশ পৃথককরণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন এই যে জিনটাকে পৃথক করলাম, করার পর এই ইনসুলিন জিনটাকে কে বহন করে নিয়ে যাবে, তাহলে তার একটা বাহক দরকার হবে। সে বাহকটা কে, প্লাজমিড। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বাহক বা ভেক্টর হিসেবে প্লাজমিড কাজ করে, তাহলে প্লাজমিডটা এখানে বাহক হিসেবে কাজ করবে। তাহলে 3 নাম্বার বাহক প্লাজমিড পৃথককরণ। কেমন? এখন এই বাহক প্লাজমিডটা তোমাদেরকে গত ক্লাসগুলোতে আমি বলেছি, এই বাহক প্লাজমিডটা সাধারণত আমরা ইকোলাই থেকে নিয়ে থাকি। ইকোলাই ব্যাকটেরিয়া একটি আদর্শ ব্যাকটেরিয়া প্লাজমিডের জন্য। কেমন? তাহলে এই ইনসুলিন জিনকে বহন করার জন্য যে বাহক যে প্লাজমিড দরকার, সে বাহক প্লাজমিডটা আমরা কোত্থেকে নেব, ইকোলাই ব্যাকটেরিয়াম থেকে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াম থেকে বিশেষ কৌশল অবলম্বন করে সেই প্লাজমিডটাকে আমরা পৃথক করব। কেমন? করলাম পৃথক, তাহলে বাহক প্লাজমিড রেডি হয়ে গেল। তারপর ইনসুলিন জিন যেখানে রয়েছে এটাকেও পৃথক করলাম করে। এখন কি করতে হবে, এখন খুব সহজ যে জিনিসটা, যে আমি প্রথম তোমাদের ডেসক্রিপশনে যাই, তারপর চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব। তাহলে এবার আমরা কি করব, 4 নম্বর দেখো, ইকোলাই প্লাজমিড ডিএনএর একাংশ কর্তন। যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে যে প্লাজমিড ডিএনএটা আমি শনাক্ত করলাম, সেই প্লাজমিড ডিএনএটার একাংশ কর্তন, এটাকে আমি কাটবো। কেন কাটবো, কী পরিমাণ কাটবো, সেটা নির্ভর করবে তোমার ইনসুলিন জিন কতটুকু পরিমাণ তুমি কেটে আগেই যে 2 নম্বরে যে তুমি বলেছ যে ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিনের অংশ পৃথককরণ, সেই ইনসুলিন জিন তুমি যে পরিমাণ কেটেছো ঠিক সম পরিমাণ প্লাজমিড ডিএনএ অংশ কেটে সেটাকে ফাঁকা করা হয়। তার মানে ইকোলাইয়ের প্লাজমিড ডিএনএর একাংশ কর্তন বলতে আমরা এটাকেই বুঝবো যে আমার এই ইনসুলিন জিন যতটুকু যে পরিমাণে কাটা হয়েছে ঠিক সম পরিমাণ তোমার কি করতে হবে, প্লাজমিড ডিএনএর অংশ কাটতে হবে। কেটে সেই প্লাজমিড ভেক্টর যে ডিএনএটা রয়েছে প্লাজমিড ডিএনএ, সেই প্লাজমিড ডিএনএর ওই অংশটা কেটে ফাঁকা করা হবে। আচ্ছা, করলাম ফাঁকা। 5 নাম্বার প্লাজমিড ডিএনএতে ইনসুলিন জিন স্থাপন। এখন আসো প্লাজমিড ডিএনএতে ইনসুলিন জিন স্থাপন। তাহলে আমি কি প্লাজমিড ডিএনএকে কেটে কি ইনসুলিন জিনের সমপরিমাণ অংশ আমরা কেটে এটা ফাঁকা করছি না, এই ফাঁকা স্থানে নিয়ে প্লাজমিড ডিএনএর যে ফাঁকা স্থানটা, ওই ফাঁকা স্থানে নিয়েই মানুষের যে ইনসুলিন জিন যেটা ছিল ওটাকে আমরা বসিয়ে দেওয়া হবে। তো বসিয়ে দিলে কী লাভ হবে, এটাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোর জন্য সেখানে এক ধরনের এনজাইম ক্রিয়াশীল থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। তখন লাইগেজ এনজাইম কী করবে, আমরা লাইগেজ এনজাইমের সহায়তায় সে প্লাজমিড ডিএনএ এবং মানুষের ডিএনএ, এই দুটো ডিএনএকে আমরা সংযুক্ত করে জোড়া লাগিয়ে দেব। জোড়া লাগিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই জোড়া লাগিয়ে দেওয়ার ফলে যেটা উৎপন্ন হলো দ্যাট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ আমার হয়ে গেল। এখন যে রিকম্বিনেন্ট ডিএনএ বা এটাকে আমি রিকম্বিনেন্ট প্লাজমিডও বলতে পারি। এখন এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে কি করব, এবার ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে আমরা প্রবেশ করাবো। আমরা তো সরাসরি এটা মানবদেহে দিতে পারবো না, এটা যে কোনো একটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে সেই ব্যাকটেরিয়ার দেহে আমরা ইনসুলিন উৎপাদন করাবো, করে সেখান থেকে ইনসুলিনটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তাহলে 6 দেখো, রিকম্বিনেন্ট প্লাজমিড একটি ইকোলাই ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো। কিভাবে করাবো, এটা করা হয় মূলত ট্রান্সফরমেশন প্রক্রিয়া, এবং একটি পদ্ধতি অবলম্বন করা হয়, তাকে বলা হয় হিট শক মেথড। হিট শক মেথড মানে হিট দিয়ে
হিটটা কমানো বাড়ানোর মাধ্যমে। তোমাদেরকে যখন রিকম্বিনেন্ট ডিএনএ যখন পড়িয়েছিলাম সেখানে বলছিলাম পোষক কোষের ডিএনএ স্থানান্তর, সেখানে বলছিলাম মনে আছে কি না যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে রেখে তারপরে একবার ঠান্ডা করে এরপরে একবার গরম করে তারপরে এটাকে করলে ইকুলেটার ভিতরে প্রবেশ করে। তো টেকনিকটা কি, টেকনিকটা আমি একটু বলি, খেয়াল করে দেখো। আসলে প্রথমে যে ভেক্টর যে এইটা এই যে বাহককে এখানে ইকুয়ালাই, এখন ইকুয়ালাই কী করবে, যে ব্যাকটেরিয়া তোমার রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে বহন করবে সেই তো হচ্ছে বাহক। এই বাহক মানে সেখানে আমরা বাহক হিসেবে ইকুয়ালাইকে নিলাম, কেমন? আচ্ছা, এটা নেওয়ার একটা কন্ডিশন আছে, বাহক আমি সিলেকশন করবো এমনভাবে যেন তার মধ্যে তার নিজস্ব প্লাজমিড না থাকে, কারণ আমি একটা প্লাজমিড তার ভিতরে প্রবেশ করাবো। তার যদি নিজস্ব প্লাজমিড থাকে তাহলে তো আমি এটা প্রবেশ করাতে পারবো না, আর প্রবেশ করালেও সেটার অ্যাক্টিভিটিস সমানভাবে হবে না, সফল হবে না। তাহলে সেই ক্ষেত্রে বাহক নির্বাচনের ক্ষেত্রে সেখানে আমাকে করতে হবে কি, তার নিজস্ব প্লাজমিড মুক্ত হতে হবে, কেমন? এরপর এই প্লাজমিডটা গ্রহণ করার জন্য এই বাহকটাকে কি করব আমরা, যে এই ভেক্টরটাকে এটাকে আমরা উপযুক্ত করে নিতে হবে। তো কিভাবে করব? আমি প্রথমে বলেছি যে এটা একটা পদ্ধতি অবলম্বন করব। এটাকে কি পদ্ধতি বলেছিলাম? হিট শক মেথড। এই হিট শক মেথড অনুসারে ভেক্টর হিসেবে এখানে কে কাজ করছে? ইকুলাইটাকে আমরা প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কি করব, ডুবিয়ে রাখবো। ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে প্রায় 14 থেকে 16 ঘন্টা বরফে রাখা হবে। হ্যাঁ, এ পদ্ধতি যেটা আর কি, মানে তাহলে আমরা কি করব, ইকোলাই ব্যাকটেরিয়াটাকে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে 14 থেকে 16 ঘন্টা বরফে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখার পরে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 90 সেকেন্ড, এবং 90 সেকেন্ড পরে আবার তাকে 2 মিনিট বরফে রাখতে হবে। রাখলে কি হবে, ইকোলাই কোষ যেটা, আচ্ছা তার আগে আমি আরেকটু কথা তোমাদের বলে নিই, যে এই যে প্রথমে যে বলছি যে 14 থেকে 16 ঘন্টা তাকে বরফে রাখা হবে, তখন প্রশ্ন হতে পারে স্যার এটা এই বরফে রাখার কারণটা কি? এর কারণ হচ্ছে যে যখন আমরা এটাকে বরফে রাখবো তখন ইকুলাইয়ের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে ক্যালসিয়াম লেগে থাকবে। হ্যাঁ, লেগে থেকে সে ইকুলাই কোষটাকে প্লাজমিড গ্রহণ করার জন্য উপযুক্ত করে তোলে। ঠিক আছে, এখন যখন সেই প্লাজমিড গ্রহণ করার জন্য উপযুক্ত হয় তখন আমরা কি করব, দুইটাকে সংমিশ্রণ করব। কাকে? ইকুলাই কোষটাকে আর রিকম্বিনেন্ট প্লাজমিডকে, দুটাকে একসাথে মিশ্রিত করব। মিশ্রিত করে একটি পাত্রে আমরা আধা ঘন্টা, তাকে প্রায় হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে তাকে আমরা একটা পাত্রে আমরা বরফের মধ্যে রাখবো। রাখার পরে প্রথমে ঠান্ডা বলছি, তারপর তাপমাত্রা বাড়াবো, পরে এটাকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 90 সেকেন্ড রাখবো। কেমন? 90 সেকেন্ড মানে কত? 1.5 ঘন্টা। 90 সেকেন্ড রাখার পরে এটাকে পুনরায় আবার 2 মিনিট বরফে রাখবো। রাখলে তখন যে ইকুলাই কোষটা আছে, মানে একবার ঠান্ডা একবার গরম, একবার ঠান্ডা একবার গরম করলে তখন ইকুলাই কোষ সেই প্লাজমিডটাকে শোষণ করে নিয়ে তার দেহের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন যেটা তৈরি হলো দেখো, ইকুলাই কোষ ইনসুলিন জিন সহ, হ্যাঁ, সেটা এখন হয়ে গেল কি জেনেটিক্যালি মডিফাইড একটা অর্গানিজম হলো, যার ভিতরে আমার জেনেটিক্যালি মডিফাইড সে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত একটা ইকোলাই হলো। কেমন? সে তাহলে কোন ধরনের জিন বহন করলো? ইনসুলিন উৎপাদনকারী সে জিন বহন করলো। তাহলে আমার ইনসুলিন ইকোলাই দেহে তৈরি হতে থাকলো। এখন আমি তো একটি মাত্র কোষে করলাম, একটি মাত্র কোষের মধ্যে তোমার সেই ইকুলেটাকে এই কি প্লাজমিড রিকম্বিনেন্ট ডিএনটাকে প্রবেশ করান। তো একটা থেকে আর কতটুকু ইনসুলিন পাবো? তাহলে সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, এখন এটার সংখ্যা বৃদ্ধি করতে হবে। তো দেখো 7 নম্বর পয়েন্ট দেখো, ফার্মেন্টেশন ট্যাঙ্কে জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ইকোলাই এর সংখ্যা বৃদ্ধি করুন। যার যে ইকুলাইটাকে আমি জেনেটিক্যালি মডিফাই করেছি সেই ইকুলাইটাকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে রেখে তার সংখ্যা বৃদ্ধি করব। তো সংখ্যা বৃদ্ধি করার জন্য ওখানে একটা নির্দিষ্ট কালচার মিডিয়া যুক্ত, হ্যাঁ, এই ট্রানজেনিক যে ইকুলাইটা, এটাকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে নির্দিষ্ট তাপমাত্রা রাখা হয়। সাধারণত 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই যে ইকুলাইটা তারা অনবরত লক্ষ লক্ষ ট্রানজেনিক ইকুলাই জন্ম দিয়ে থাকে, মানে কি সংখ্যা বৃদ্ধি করে থাকে। কেমন? এবং প্রতি কোষে তোমার কোষে ইনসুলিন উৎপাদিত হয়ে বা উৎপাদিত ইনসুলিন জমা হয়, প্রত্যেকটা কোষে তখন ইনসুলিন জমা হতে থাকে। তাহলে ইনসুলিন আমি অনেক পেয়ে গেলাম। 8 নাম্বার, এখন সেই ইনসুলিনটাকে আমার পৃথক করতে হবে। ইনসুলিনটা কোথায় আছে? ইকুলাই কোষের মধ্যে আছে। তো পৃথক করার জন্য ইনসুলিন আসলে প্রতিটি ইকুলাই কোষের অভ্যন্তরে অবস্থান করে।
তো এটা পৃথক করতে হলে কী করতে হয় জানো, ইকোলাই কোষটাকে আমার লাইসিস বা বিগলন বা বিগলিত করে ফেলতে হবে। বিগলিত করে ফেলে সেখান থেকে ইনসুলিনটা আহরণ করা হয়। এখন যে ইনসুলিনটা আমি পাবো ওটা কিন্তু বিশুদ্ধ না। ওটা এখানে বিশুদ্ধ না কেন বলছি, কারণ এখানে ব্যাকটেরিয়ার নিজস্ব কিছু প্রোটিনও তো থাকতে পারে। হ্যাঁ, তো যার কারণে 9 নম্বর পয়েন্টে দেখো ইনসুলিন বিশুদ্ধকরণ নামে একটি পয়েন্ট রয়েছে, এটাকে আমার বিশুদ্ধ করতে হবে। কারণ এখানে যে ব্যাকটেরিয়াটি যে ইনসুলিনটা আমি পেয়েছি তাতে ব্যাকটেরিয়ার নিজস্ব কিছু প্রোটিন থাকতে পারে, তাই এটাকে সেই ইনসুলিনটাকে আমার বিশুদ্ধ করে নিতে হবে। এখন আমি ইনসুলিন পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে আমার ইনসুলিন উৎপাদন হয়ে গেল। এবার এটাকে আমরা বাজারজাত করবো। তো বাজারজাত করার জন্য আসলে কি করা হয়, যেখানে একটি বিভিন্ন অ্যাম্পুলের মধ্যে প্রবেশ করিয়ে ভরে, অ্যাম্পুল তো বুঝো ছোটো ছোটো ইঞ্জেকশানে যে এইগুলো যে কাঁচের তৈরি যে অ্যাম্পুলগুলো আছে, অ্যাম্পুলের মধ্যে এগুলোকে ভরে এই ইনসুলিনটাকে আসলে বাজারজাত করা হয় এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে এটাকে সুনির্দিষ্ট পরিমাণে এবং সুনির্দিষ্ট সময়ে পেশিতে এটাকে পুশ করা হবে। কেমন, যখন পুশ করা হয়, করার পর দেহে ইনসুলিন রক্তের সাথে প্রবাহিত হয়ে দেহকোষের মেমব্রেনে উপযুক্ত রিসেপটিভ মানে গ্রহণ করার একটি সাইট, রিসেপটিভ সাইট বলে এটাকে, সাইট তৈরি হয়, যার ফলে রক্ত থেকে গ্লুকোজে কোষের ভেতরে প্রবেশ করে। মানে রক্ত থেকে গ্লুকোজটা কোষের ভিতরে প্রবেশ করে এবং রক্তের গ্লুকোজের মধ্যে স্বাভাবিক হয়ে আসে। এটা মানে জাস্ট প্রয়োগটা তোমাদের বললাম আর কি। হ্যাঁ, আমরা ইনসুলিন বিশুদ্ধকরণ হলো, এরপর ইচ্ছেগুলো তোমরা বাজারজাতকরণ কথাটা এক লাইনে বলতে পারো যে এরপরে পরবর্তীতে যে ইনসুলিনটাকে একটি অ্যাম্পুলে ভরে বাজারজাত করা হয় এবং ইঞ্জেকশনের মাধ্যমে মানবদেহে প্রবেশ করা হয়। তোমরা এতটুকু বলে ছেড়ে দিবা। কেমন, তাহলে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখো। এটা হচ্ছে সামগ্রিক চিত্র, পুরো চিত্রের প্রক্রিয়াটি। এখানে তোমরা স্লাইডে পুরো চিত্রটা জাস্ট দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছো না, তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্লাইডটাকে ভেঙে ভেঙে বলছি। প্রথমেই তোমরা দেখো, প্রথমেই আমরা কি করলাম, এই একটা দেখো মানুষের অন্তর থেকে ইকুলাই ব্যাকটেরিয়া সংগ্রহ। প্রথমে আমরা ইকুলাই ব্যাকটেরিয়াকে নিলাম, কারণ সেই ইকুলাই ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে প্লাজমিড। আমার প্লাজমিড দরকার হবে, আর মানবদেহ থেকে ডিএনএ দরকার হবে। ডিএনএ দরকার হবে কেন, যে ডিএনএর শীর্ষে এই 11 নং ক্রোমোজোমের ডিএনএর শীর্ষে যে জিনটা অবস্থান করে সেই জিনটা আমরা করে নিলাম, কোথায় সংগ্রহ করে নিলাম। সেটাও থাকছে কোথায়, মানুষের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা আমাদের অগ্নাশয়ে আছে। হ্যাঁ, ওইখানকার কোষ থেকে সেই ডিএনএটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে সেই দেখো, তুমি দেখো বাম পাশের চিত্রে কি, বাম পাশের চিত্রে একটা আমরা ইকুলাই ব্যাকটেরিয়া দেখাচ্ছি। ইকুলাই ব্যাকটেরিয়ার ভিতরে দেখো প্লাজমিড বাহক হিসেবে আছে, এই প্লাজমিড ডিএনএটাকে আমরা কি করলাম, হ্যাঁ, এটাকে আমরা বের করে আনলাম। বের করে এনে ডান পাশে আবার খেয়াল করে দেখো, ডান পাশে মানুষের অগ্নাশয় যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ থেকে আমরা সেখান থেকে আমরা ডিএনএটাকে কেটে নেব। ডিএনএর যে অংশে তোমার ইনসুলিন উৎপাদনকারী জিন রয়েছে সেটা কেটে নেব। তাহলে দেখো দুইটাই আমরা কেটে নিচ্ছি। প্রথমে বলছি যে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ইনসুলিন জিনের মাপে প্লাজমিডের নির্দিষ্ট অংশ কর্তন। তাহলে প্লাজমিডের নির্দিষ্ট অংশ আমরা কেটে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, কেটে নিয়ে এরপরে ওখানেও রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে দেখো ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশ কত, দুইটা সমপরিমাণে দুটাকে কাটতে হবে। কেমন, এইগুলো প্রথম চিত্র। এরপরে কাটার পরে দুটাকে কী করতে হবে, জোড়া লাগাতে হবে। তো জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা সেখানে বলছি লাইগেজ এনজাইমের প্রয়োজন হবে। দেখো লেখা আছে, লাইগেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়ামের প্লাজমিড ডিএনএ ও মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনের ডিএনএ জোড়া লাগানো হচ্ছে। জোড়া লাগানোর পর যেটা উৎপাদিত হয় সেটাকে কি বলা হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ। সেখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্লাজমিড ডিএনএ আর একটা ইনসুলিন উৎপাদনকারী ডিএনএ। কেমন, এই দুটো একসাথে জোড়া লেগে একটা রিকম্বিনেন্ট ডিএনএ হওয়ার পরে এরপরে বলছি যে এটাকে আমরা একটা বাহকের ভিতরে একটি পোষক কোষে এটাকে প্রবেশ করাবো। সেখানে পোষক কোষ হিসেবে কাকে নেব, ইকুলাইকে আমরা পোষক কোষ হিসেবে নির্বাচন করলাম। কেমন, আবার বলেছি শর্তটা হচ্ছে যাকে নির্বাচন করব তার ভিতরে তার নিজস্ব প্লাজমিড থাকতে পারবে না।
এবং সেখানে ট্রান্সফরমেশন প্রক্রিয়া সেই ইকুলে ব্যাকটেরিয়ার ভিতরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করাবো। তো সেখানে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটা তোমাদের বলেছি হিট শক মেথড, একবার ঠান্ডা গরম, প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড ডুবানোর পরে আমরা এটাকে বরফে রাখলাম, বরফে রাখার পরে এটাকে আবার হিট দিলাম, হিট দিয়ে আবার বরফে রাখলাম, এটা আস্তে আস্তে কী করলো, এর ভিতরে প্লাজমিড ডিএনএটা প্রবেশ করে ফেললো, কেমন রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করলো। এখন ইকুলাইটা কী হলো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হলো, একটা জেনেটিক্যালি মডিফাইড বা ট্রান্সজেনিক ইকুলাই হলো। এবার ট্রান্সজেনিক ইকুলাইটাকে আমরা সংখ্যা বৃদ্ধি করব। এই চিত্রে দেখো, সংখ্যা বৃদ্ধির জন্য একটা ফার্মেন্টেশন ট্যাঙ্কে আমরা সেই রিকম্বিনেন্ট ডিএনএধারী যে ব্যাকটেরিয়াম এটা বংশবৃদ্ধি করছে, ও তার দেহে ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন থাকা ইনসুলিন উৎপাদন করছে, সে অনবরত ইনসুলিন উৎপাদন করে যাচ্ছে, করে যাওয়ার পর ইনসুলিন তৈরি হলো, হওয়ার পরে আমরা ইনসুলিনটাকে পৃথক করব। পৃথক কীভাবে করব, সেই ইকুলাইটাকে বিগলিত করে ইনসুলিনকে পৃথক করব, পৃথক করে সেটা বিশুদ্ধ না, কারণ সেখানে ইকুলাইয়ের নির্দিষ্ট প্রোটিন থাকতে পারে, তাই ওটাকে আমরা ইনসুলিনটা বিশুদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আমরা অ্যাম্পুলে ভরবো। এই অ্যাম্পুলে দেখো ছোটো ছোটো ইঞ্জেকশানের যে কাঁচের তৈরি বোতলগুলো অ্যাম্পুলে প্রবেশ করে বাজারজাত করবো, করার পরে এবার প্রয়োজন অনুসারে এটাকে ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর দেহে প্রবেশ করানো হবে। এই হচ্ছে আসলে মূলত মানব দেহে এই এই ইনসুলিন উৎপাদনের কৌশলটা। কেমন, খুব সহজ, এটা খুবই সহজ, তোমরা খুব সহজে পারবা। তোমরা একটু ভালো করে পড়ে নিও, তোমরা মেন বইটা একটু দেখে নিও, মেন বই দেখলে আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, এই আরেকটা কোশ্চেন একটু বলি, ইন্টারফেরন কি? ইন্টারফেরনটা কি এবং ইন্টারফেরনের ব্যবহার সম্পর্কে তোমাদেরকে একটু আমি জানাতে চাই। ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন, যা ক্যান্সার কোষে বৃদ্ধি ও ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয়। কেমন, এবং এই ইন্টারফেরন যেটা, এটা তো আসলে মূলত তোমার এই আমাদের কী বলবো, এটা দেহের একটা ইমিউন সিস্টেম, হ্যাঁ, বা রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র আমরা এটাকে বলতে পারি। হ্যাঁ, এক কথা আমরা বলতে পারি ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক একটা প্রোটিন। এটা ব্রিটিশ বিজ্ঞানী এলিক আইজ্যাক এবং জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। তোমরা এতটুকু একটু খেয়াল রেখো ইন্টারফেরন আবিষ্কারটা নিয়ে। কেমন, কে 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 করেছে? এলিক আইজ্যাকস এবং জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। তারপরে তোমরা দেখো ইন্টারফেরনের প্রকারভেদটা আমি একটু বলি, যে মানুষের নিঃসৃত ইন্টারফেরন যেটা, হ্যাঁ, 3টা উৎস থেকে নিঃসৃত হতে পারে। 3 ধরনের ইন্টারফেরন, একটা ইন্টারফেরন আলফা, বিটা, গামা, শ্বেত রক্তকণিকা থেকে হতে পারে, ফাইব্রোব্লাস্ট থেকে হতে পারে, আর একটা অনাক্রম্য বা ইমিউন ইন্টারফেরন এবং লিম্ফোব্লাস্টেড ইন্টারফেরন। এই 3 ধরনের ইন্টারফেরন রয়েছে যেটা মানবদেহে নিঃসৃত হয়। কেমন, ইন্টারফেরন ব্যবহার হলো, ইন্টারফেরন একটি নির্দিষ্ট প্রজাতির হরমোন। এমনকি আচ্ছা, ওটা বলার আগে তো আবারও একটু বলছি, তোমাদের বলছিলাম কি ইন্টারফেরন প্রকারভেদটা, তো প্রকারভেদে সেখানে 3 ধরনের ইন্টারফেরন আলফা, বিটা এবং গামার কথা বলেছিলাম। একটু এবার দেখো স্লাইডে, আলফা হচ্ছে শ্বেত রক্তকণিকা, বিটা ফাইব্রোব্লাস্ট, আর এই গামা যেটা সেখানে হচ্ছে যে 2 ধরনের ইন্টারফেরন, একটা ইমিউন ইন্টারফেরন আর একটা লিম্ফোব্লাস্টয়েড ইন্টারফেরন। কেমন, ইন্টারফেরনের ব্যবহার নিয়ে এবার একটু বলি। ইন্টারফেরনের ব্যবহারটা হচ্ছে মূলত যে এটা একটি নির্দিষ্ট প্রজাতির হরমোন, এমনকি একই দেহের বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন প্রকার ইন্টারফেরন তৈরি হয়। ওই যে তোমাকে 3 প্রকার দেখালাম। এবং ভাইরাস আক্রান্ত যে লিউকোসাইট, ওই যে শ্বেত রক্তকণিকা লিউকোসাইট, এই লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন বের হয়। তারপর ফাইব্রোব্লাস্ট থেকে আরেক ধরনের ইন্টারফেরন নিঃসৃত হয়। এখন ভাইরাস দ্বারা সংক্রমিত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হলো বর্তমানে, মানে সেটা পর্যাপ্ত না, বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণ ইন্টারফেরন উৎপন্ন করা সম্ভব হচ্ছে। ইন্টারফেরন প্রয়োগ করে কি করা হচ্ছে? জটিল হেপাটাইটিস বি, তারপরে হারপিস সংক্রমণ, বিভিন্ন ধরনের পেপিলোমা চিকিৎসা, এগুলো করা হচ্ছে। কেমন, এছাড়া জলাতঙ্ক রোগের চিকিৎসা ইন্টারফেরনের ব্যবহার রয়েছে। গবেষকগণ ধারণা করছেন যে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিত করতে ইন্টারফেরন সফলভাবে ব্যবহার করা যাবে। তো যতটুকু আজকে আমরা আলোচনা করলাম, ভালো করে পড়বে। হ্যাঁ, ইন্টারফেরনে বিশেষ করে ইনসুলিন উৎপাদন কৌশলটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা খুব ভালো করে পড়ো। ইন্টারফেরনটা কী, ইন্টারফেরন ব্যবহারটা সম্পর্কে জেনে রেখো। কেমন, তোমরা সবাই ভালো থেকো। মোটামুটি আজকে আমি এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ, ধন্যবাদ। কেমন।